সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুলুস স্যার, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। চলো আমরা বোর্ডে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছু লেনদেন এখানে লিখে দিয়েছি, সেই আলোকে আমি জাবেদা করেছি। আমরা প্রশ্নটা পড়ি। নাজমা লিমিটেডের লেনদেনগুলি নিম্নরূপ: 2020 জানুয়ারি 1 নগদ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, পণ্যদ্রব্য 30,000 টাকা নিয়ে কারবার শুরু করা হলো। আমি এই লেনদেনটা জাবেদা আগে এখানে করে রাখছি সময় স্বল্পতার জন্য, তোমাদের ভালো করে দেখো। যেহেতু মালিক কারবার শুরু করছে নগদ অর্থ দিয়ে, কারবারে নগদ অর্থ আসছে, আসবাবপত্র আসছে, পণ্যদ্রব্য আসছে, আর এই সবগুলো টাকা মালিক দিচ্ছে, তাহলে মূলধনের সৃষ্টি হয়েছে। মালিক যে সব টাকা দেয় কারবারে শুরু করতে, মালিক যে টাকা অর্থ প্রদান করেন সেটা হচ্ছে মূলধন। তাহলে এই তিনটা টাকার যোগফল হচ্ছে মূলধন। তাহলে মূলধন হচ্ছে 50, 20, 70 আর 30, 1 লাখ টাকা। আমি এর জাবেদা করছি। দেখো, জাবেদা করতে সর্বপ্রথম তোমার কোম্পানির নাম উপরে লিখতে হয়, তারপরে জাবেদা লিখতে হয়, তারপর তোমার জাবেদার ছকটা সুন্দর করে আঁকতে হবে। আমি 1 তারিখের লেনদেনটা বলছি। 2020 জানুয়ারি 1 কারবারে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা। যদি আমরা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি করি তাহলে ক্রয়ের জায়গা না লিখে মজুদ পণ্য লিখতে হবে। ডেবিট 30,000 টাকা, টোটাল যোগ করে মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। জাবেদায় কারণ লিখতে হয়, কারণটা নিচে লিখতে হয়। এই যে নগদ টাকা, আসবাবপত্র ও পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করা হলো। আবারও দেখো, আমি 1 তারিখ দিছি, এখানে পণ্যদ্রব্য 30,000 টাকা কারবার শুরু করা হলো, এই পর্যন্ত শেষ করছি। কিন্তু এখানে আবার একটা বাড়তি লাইন আছে, পণ্যদ্রব্য 30,000 টাকা ও 20,000 টাকা ঋণ নিয়ে কারবার শুরু করা হলো। নগদ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, পণ্যদ্রব্য 30,000 টাকা। এটা ছিল উপরেরটা। এইটা যদি এরকম না আসে, যদি এরকম আসে যে বাড়তি আর একটা অংশ ঋণ নিয়ে কারবার শুরু করা হয়, তাহলে ইচ্ছা করলে আমরা জাবেদাটা একত্র করতে পারি, আলাদাও করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা আলাদা আলাদা 1 আর 2 দিয়ে করেছি, 1 আর 2 দিয়ে করেছি। দেখো, খেয়াল করো সবাই, আমি প্রথমটুকু এই ঋণের টুকু আলাদা করে ফেলছি, আর এইটা মালিক দিছে 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, আর পণ্যদ্রব্য 30,000 টাকা, নগদ দিছে 50,000 টাকা। এই তিনটা জিনিস মালিক দিছে, ঋণ মালিক দেয় না। ঋণ আমরা অন্য কোনো উৎস হতে ঋণ গ্রহণ করি, সুতরাং এটা মূলধন নয়। তাহলে আমি লিখতে পারি নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, পণ্যদ্রব্য ক্রয় হিসাব, আমি আগে বলছি ক্রয়ের জায়গায় মজুদ পণ্য লিখতে পারি, ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা। টোটাল যোগ করে মালিক দিল, এই মালিকের টাকার নাম মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। এখন আমি ঋণ যেহেতু নিছি, তাহলে ঋণের টাকাটা আলাদা করে লিখছি। ঋণ নিলে কারবারে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, ঋণ একটা দায় হিসাব, দায় বৃদ্ধি পেয়েছে, দায় ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে 1 তারিখ এরকম আসতে পারে, এরকম আসতে পারে। যদি এরকম আসে তুমি এইভাবে সমাধান করবা, যদি এরকম আসে তাহলে তুমি এইভাবে সমাধান করবা। 2 তারিখে আসো, নাজমা। নাজমা বলতে মালিক, কারবারে মালিককে বোঝা যায়। নাজমা কর্তৃক কারবার হতে উত্তোলন। নাজমা 2 ধরনের উত্তোলন করেছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে পণ্য। ভালো করে খেয়াল করো তোমরা, একটা হচ্ছে নগদ আর একটা পণ্য। যদি শুধু নগদ বলে তাহলে নগদান ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যদি শুধু পণ্য বলে তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। যেহেতু দুইটা বলছে, আমরা দুইটা একবারে করতে পারি। 2 তারিখে খেয়াল করো, উত্তোলন একটা নগদের টাকার পরিমাণ ছিল হচ্ছে 20,000 আর পণ্যদ্রব্য ছিল 10,000, মোট 30,000 টাকা। তাহলে উত্তোলন হিসাব ডেবিট 30,000 টাকা, নগদ উঠেছে, তাই নগদান কারবার থেকে নগদ অর্থ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। মালিক পণ্য নিয়ে গেছে, তার মানে ক্রয়ের পরিমাণ কমছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই মোট 30,000 টাকা। কারণ লিখতে হবে নগদ অর্থ ও পণ্যদ্রব্য মালিক কর্তৃক উত্তোলন করা হলো। 3 তারিখ খেয়াল করি, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে, ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, টাকার পরিমাণ ছিল হচ্ছে 3,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট মানে ক্রেডিট পাশে টাকা লেখো, 3,000 টাকা। জাবেদার ব্যাখ্যায় আসো বা কারণে আসো। কারণটা হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলো, উত্তোলন করা হলো। এবার জানুয়ারি 4 মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। ভালো করে খেয়াল করো, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। তাহলে মালিক যতবার উত্তোলন করবে উত্তোলন ডেবিট হবে, মালিক যতবার উত্তোলন করবে উত্তোলন ডেবিট হবে।
আর যেই উৎস থেকে উত্তোলন করেছে সেই উৎসটা ক্রেডিট। মালিক যদি নগদ উত্তোলন করে তাহলে নগদান ক্রেডিট, মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় ক্রেডিট, মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে বিক্রয় ক্রেডিট, মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে ব্যাংক ক্রেডিট। তাহলে আমাদের উত্তোলনটা হয়েছে ব্যাংক হতে। তাহলে আসি আমরা উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা টাকার পরিমাণ ছিল 2000 টাকা, 2000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। ব্যাংক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো, উত্তোলন করা হলো। এইবার আমরা 5 নাম্বারটা করব। জানুয়ারি 5 নাম্বার ছিল বিশেষ প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, মালিকের যে কোনো প্রয়োজনে কারবার থেকে উত্তোলন করতে পারেন। তাহলে নগদ টাকা নিয়েছেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এটা টাকার পরিমাণ ছিল 5000 টাকা, 5000 টাকা। মালিক কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক নগদ উত্তোলন, মালিক কর্তৃক নগদ উত্তোলন, নগদ উত্তোলন। ব্যাখ্যা শেষ হলো। এইবার 6 তারিখ, 6 তারিখে দেখো 3টা লেনদেন বলছি আমি। মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান, মালিকের বাড়ির বাজার খরচ, মালিকের স্ত্রীর গহনা বাবদ দেওয়া হলো। এই প্রত্যেকটা মালিকের যে কোনো ব্যক্তিগত কাজে যদি সে টাকা উত্তোলন করেন সেটা উত্তোলন ডেবিট হবে। তাহলে আমরা লিখি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। যেহেতু কোনো উৎস নাই, সে নগদ নিছে নাকি পণ্য নিছে নাকি ক্রয় মূল্যে পণ্য নিছে নাকি বিক্রয় মূল্যে পণ্য নিছে না ব্যাংক থেকে নিছে, তাহলে কিছু না বললে এটা নগদ উত্তোলন হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা এটাকে নগদান হিসাব ক্রেডিট লিখবো, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 5000 টাকা। যে কারণটা থাকবে, যেখানে যেই কারণটা লেখা থাকবে নিশ্চয়ই মালিকের ছেলে স্কুলের বেতন লেখা থাকলে আমরা লিখবো মালিকের ছেলেকে স্কুল বেতন দেওয়া হলো। যদি বাড়ির বাজার খরচ বলা হয় তাহলে বাড়ির বাজার খরচ প্রদান করা হলো, স্ত্রীর গহনা বাবদ দেওয়া হলো। যেই কারণে থাকবে আমাদের সেই কারণ লিখতে হবে। আমরা আপাতত লিখে দেই মালিক কর্তৃক নগদ উত্তোলন, মালিক কর্তৃক নগদ উত্তোলন, নগদ উত্তোলন। আমরা লিখি 9 তারিখ, 9 ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট আইটেমটা একটু সরিয়ে লিখতে হয়, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা ছিল হচ্ছে 25000 টাকা, 25000 টাকা, 25000 টাকা। ব্যাখ্যাটা হচ্ছে চেকে ক্রয় করা হলো, চেকে ক্রয় করা হলো। এবার 10 তারিখ বিলের মাধ্যমে ক্রয়, বিলের মাধ্যমে ক্রয়, ক্রয় করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট। আমি যতবার ক্রয় করব ক্রয় হিসাব ডেবিট হচ্ছে। আর যেহেতু বিল, তাহলে এই বিলটা আমাকে দিতে হবে, মানুষকে আমরা এই বিলটা দেই, এটা অর্থের মাধ্যমে না, চেকের মাধ্যমে না, এটা একটা বিল, বিল সই করে দিয়েছি আমি। তাহলে প্রদেয় বিল, যে বিলটা মানুষকে দিতে হয় সেই বিলটার নাম প্রদেয় বিল। ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে আমি ব্যাখ্যা যাবে চলে যাই। 10 তারিখ ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল হচ্ছে 25000 টাকা, 25000 টাকা। বিলের মাধ্যমে ক্রয় করা হলো, বিলের মাধ্যমে ক্রয় করা হলো। ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 35000 টাকা, 35000 টাকা, 35000 টাকা। ব্যাখ্যাটা হচ্ছে এটিএম কার্ডে ক্রয়,
এটিএম কার্ডে ক্রয় করা হলো। তারপরে আসো 12 তারিখ, প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। ব্যাখ্যা হচ্ছে প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো। প্রদেয় বিলের অর্থ চেকে পরিশোধ করা হলো। পরিশোধ করা হলো। 12 তারিখ শেষ, 13 তারিখ আসো। পাওনাদারকে 60% অর্থ নগদে পরিশোধ। নগদে পরিশোধ সেম এটার মতোই। দেখো তোমরা, পাওনাদার ছিল 8 তারিখে। 8 তারিখে ধারে ক্রয় ছিল। ধারে ক্রয় দ্বারা পাওনাদার সৃষ্টি হয়েছিল। আমরা পাওনাদারকে প্রদেয় হিসাব বলেছিলাম। তাহলে সেই টাকার পরিমাণ ছিল 10,000 টাকা, তার 60%। তাহলে আমরা যদি 10,000 টাকার 60% করি, 60% করলে হবে 6,000 টাকা। আমরা এই 6,000 টাকা, এখানে টাকার পরিমাণ হবে 6,000 টাকা, ওইটা আমরা পাওনাদারকে পরিশোধ করছি। যেহেতু আমরা পাওনাদারকে পরিশোধ করছি, তাহলে পাওনাদার আগে ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে। তাহলে আসো 13 তারিখ, জানুয়ারি 13, প্রদেয় হিসাব ডেবিট। প্রদেয় হিসাব ডেবিট। আর যেটা নগদে পরিশোধ করছি, নগদ টাকা কমে গেল, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 6,000 টাকা। 6,000 টাকা। ব্যাখ্যা হচ্ছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করা হলো। পরিশোধ করা হলো। 14, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা ছিল হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা। 80,000 টাকা। আমি আবার বোর্ডটা মুছবো, তার আগে ব্যাখ্যাটা লিখে নেই। নগদে বিক্রয় করা হলো। নগদে বিক্রয় করা হলো। আমি বোর্ডটা মুছে ফেলাই, উপর থেকে আবার লিখবো। আমরা 15 তারিখ, জানুয়ারি 15, প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা ছিল হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা লিখলাম আমরা। বাকিতে বিক্রয় করা হলো। বাকিতে বিক্রয় করা হলো 16। চেকে বিক্রয়। চেকে বিক্রয়। তাহলে আমি চেক পেয়েছি, বিক্রি করছি, চেক পেয়েছি। তাহলে চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা। চেকে বিক্রয় করা হলো। ব্যাখ্যাটি হচ্ছে চেকে বিক্রয় করা হলো। এইবার আসো 17 তারিখ, বিলের মাধ্যমে বিক্রয়। বিলের মাধ্যমে বিক্রয়। যেহেতু আমি বিক্রি করছি, তাহলে আমি একটা বিল পেয়েছি, অর্থাৎ এটা অর্থ নয়, এটা একটা বিল, কাগজে কলমে দলিল। বিল পেয়েছি, যে বিলটা আমি পাই মানুষের কাছ থেকে, সেই বিলটা হচ্ছে প্রাপ্য বিল। সেই বিলটার নাম হচ্ছে প্রাপ্য বিল। আমি একটু আগে বলেছি বিক্রি করলে বিক্রয় ক্রেডিট হয়। যেহেতু বিক্রয় ক্রেডিটের ডেবিটটা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট। প্রাপ্য বিল আমাদের সম্পদ, বিক্রয় আমার আয়। তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট। জানুয়ারি 17, প্রাপ্য বিল হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা। তারপরে ব্যাখ্যা হচ্ছে বিলের মাধ্যমে বিক্রয়। বিলের মাধ্যমে বিক্রয় করা হলো।
আমরা 18 তারিখ আসি। 18 তারিখে বলতেছে আমাদেরকে এটিএম কার্ডে বিক্রয়। একটু আগে বলেছি আমরা এটিএম কার্ড ব্যাংকের লেনদেন। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা হচ্ছে 55,000 টাকা, 55,000 টাকা। ব্যাখ্যাটা হচ্ছে এটিএম কার্ডে বিক্রয়, এটিএম কার্ডে বিক্রয় করা হলো। প্রাপ্য বিলের সম্পূর্ণ অর্থ, অর্থটা কোথায় আছে আমরা জানি না। এই প্রাপ্য বিলের অর্থ রয়েছে 17 তারিখ, 17 তারিখ ছিল 50,000 টাকা। তার সম্পূর্ণ অর্থ বলতে এই 50,000 টাকাকে বোঝা যায়। প্রাপ্য বিল তখন আমার ডেবিট ছিল, যেহেতু আমি সেই টাকাটা আদায় করে ফেলছি, তাহলে টাকাটা কিসে আদায় হয়েছে কিছু বলা নাই। তাহলে কিছু না বললে নগদে টাকাটা আমি আদায় করছি, তাহলে কারবার নগদ টাকা আসছে। তাহলে সেই ক্ষেত্রে যাবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণটা হবে হচ্ছে আমার 50,000 টাকা, সম্পূর্ণ অর্থ 50,000 টাকা, 50,000 টাকা। কারণটা হচ্ছে প্রাপ্য বিলের অর্থ আদায়, প্রাপ্য বিলের অর্থ নগদে আদায়, নগদে আদায় হলো, আদায় হলো। এবার আমি জানুয়ারি 20 তারিখেরটা করব। 20 তারিখে বলতেছে প্রাপ্য হিসাবের অর্থ আদায় হলো 50%। প্রাপ্য হিসাব বলতে আমি বাকিতে যে লেনদেনটা হয়েছিল 15 তারিখ, সেই 15 তারিখের অর্থ 15 তারিখে 50,000 টাকা ছিল। সেই 50,000 টাকা, এই যে 50,000 টাকার 50%, তাহলে এর 50% অর্থাৎ 25,000 টাকা। এই 25,000 টাকা আমার নগদে আদায় হয়েছে, কিছু তো বলে নাই তাহলে নগদে। তাহলে কারবার নগদ অর্থ পেয়েছে, যাবে হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা হচ্ছে প্রাপ্য হিসাবের অর্থ, প্রাপ্য হিসাবের অর্থ আদায়, অর্থ আদায় হলো, আদায় হলো। টাকার পরিমাণটা হচ্ছে 25,000 টাকা। জাবেদার যোগফলটা বাধ্যতামূলক নয়, শুধু তুমি ইচ্ছা করলে একটা দাগ দিয়ে দিতে পারো, আর ফার্স্ট টু লাস্ট ঘরটা একটা দাগ দিয়ে দিলাম। আশা করি আজকের লেনদেনের কিছু জাবেদা করালাম, এগুলো তোমরা বুঝতে পেরেছো। আগামীতে আরও জাবেদা করাবো, তখন তোমরা আরও ভালো করে বুঝবা। বাসায় বসে সুন্দর মতো বারবার দেখে বুঝে তারপরে অঙ্কটি শেষ করবা। আল্লাহ হাফেজ, আজকের মতো আবার দেখা হবে ইনশাল্লাহ।